হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দীর্ঘ সময়ে পায়চারি অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা যখন টিকটিক করে জানান দিল ৮টা বেজে গেছে, ফাজিহা লোকটাকে আবার কল দিয়ে জেনেছিল ভদ্ররা সম্ভবত ৮টার পরে যেতে পারে রেস্টুরেন্টে। রুবাইয়াও এসেছে কিছুক্ষণ আগে। চুপচাপ ফাজিহার উৎকণ্ঠা দেখছে সে। চোখ মুখ ফুলে আছে ফাজিহার, মনে হচ্ছে যেন অনেকক্ষণ কান্না করেছে সে। কিন্তু এসব দেখে রুবাইয়ার ভীষণ ভালো লাগছে। ফাজিহা স্বীকার না করলেও সে যে ভদ্রের প্রতি মারাত্মক দুর্বল হয়ে পড়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আজকে কি ঘটবে তার সবটা রুবাইয়া জানে না। কিছুটা শুভ বলেছে ওকে, ওদের পরিকল্পনা অনুযায়ী হবে যা হবার। রুবাইয়াকেও একটা ছোট্ট দায়িত্ব দেয়া হয়েছে। রুবাইয়া বেশ খুশি লাগছে এটা ভেবে যে আজকে ফাজিহা ভদ্রের সম্পর্কটা একদম ঠিক হয়ে যাবে। ৮টা বেজে গেছে, চল বেরুতে হবে। ফাজিহার থমথমে আওয়াজ শুনে রুবাইয়া উঠে বসলো সোফা থেকে। এরপর দুজনে বেরিয়ে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সারা রাস্তা ফাজিহা চুপ করে বসেছিল বাইরের দিকে তাকিয়ে, চোখ জলে ভর্তি, যেন ছুঁয়ে দিলেই গড়িয়ে পড়বে। রুবাইয়াও কিছু বলেনি আর ভালোবাসাটা অনুভব করতে দিল ফাজিহাকে। বেশি সময় লাগলো না, 15 মিনিটের মাথায় গাড়ি এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। গাড়ি থেকে নেমে ফাজিহা আর রুবাইয়া রেস্টুরেন্টের ভেতরে গেল। চারদিকে তাকিয়ে দেখলো ভদ্র কোথাও নেই। রুবাইয়া ফাজিহাকে বুঝিয়ে প্রাইভেট জোনের দিকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো জায়গাটা সাজানো হয়েছে জাঁকজমকভাবে। নিশ্চয়ই কেউ কাউকে প্রপোজ করবে এই ভেবে ফাজিহা চলে আসতে নিলেই রুবাইয়া বুদ্ধি করে একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা জায়গাটা এত সাজানো কেন, কি হবে এইখানে? ওয়েটার বিনয়ের সহিত জবাব দিল, মিস্টার ভদ্র চৌধুরী জায়গাটা বুক করেছেন, উনি এইখানে কাউকে প্রপোজ করবেন, মনে হয় প্রেমিকা। ফাজিহার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। রুবাইয়ার হাতটা শক্ত করে চেপে ধরল সে। কোনো রকমে নিজেকে সামলে ওয়েটারকে উদ্দেশ্য করে বলল, আমরা ভদ্র চৌধুরীর গেস্ট, ওই পাশের টেবিলটাতে বসছি, ওনাকে বলবেন না যেন আমাদের কথা, আসলে সারপ্রাইজ দিতে চাইছি তো। ওয়েটার মাথা নাড়িয়ে ওকে বলে প্রস্থান করলো সেখান থেকে। ফাজিহা রুবাইয়াকে নিয়ে একদম কর্নার টেবিলটাতে আরেক দিকে মুখ করে বসলো, যাতে ভদ্র প্রথমেই না দেখে। তবে ফাজিহা সবই দেখতে পাবে ওখান থেকে। ফাজিহার বুক ঢিপ ঢিপ করছে, কি হবে কে জানে। ভদ্রকে কিভাবে অন্য কারোর সাথে দেখবে সে? ভদ্র কিভাবে পারলো অন্য মেয়েকে নিয়ে রাত কাটানোর কথা ভাবতে? আদৌ কি এসব সত্য? ফাজিহার ভাবনার মাঝেই ভদ্র প্রবেশ করলো সেখানে, সাথে একজন কম বয়সী সুন্দরী যুবতী। ফাজিহার এতক্ষণে ধরে রাখা চোখের পানি যেন আর বাদ মানতে চাইল না, তাই তো গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। সাথে সাথে আলগোছে মুছে নিল ফাজিহা। নিজের মুখ আড়াল করে দেখতে লাগলো ভদ্র কি করে। ভদ্র হেসে হেসে কথা বলছিল মেয়েটার সাথে, শুভ এসেছে সাথে। ফাজিহার খারাপ লাগলো, শুভ কিভাবে পারলো ভদ্রের সাথে সায় দিতে। সামনে একটা টেবিলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ওয়েটাররা সেখানে খাবার দাবার এনে এনে সাজাচ্ছে। হঠাৎ করেই সেখানে সমস্ত আলো নিভে গেল। তারপরে আচমকা একটা স্পষ্ট লাইট এসে পড়ল ফাজিহার মাথার ওপর। ফাজিহা হকচকিয়ে উঠে দাঁড়ালো। অন্ধকারের মাঝ থেকে একটা ছায়া ফাজিহার কাছে এসে দৃশ্যমান হলো। ফাজিহার সামনে বসে পড়ল হাঁটু গেড়ে, হাতে একটা ছোট্ট মেলে রাখা বক্স, যাতে জল করছে উজ্জ্বল একটা হীরের আংটি। যত লুকোচুরি ছিল সবকিছুর ইতি ঘটিয়ে তোমার মনে পাকাপোক্ত দখলদারি চাই। মিসেস ফাজিহা চৌধুরী, তুমি কি পারবে না শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিতে? আংটি হাতে হাঁটু গেড়ে বসা অবস্থায় কথাটা বলে থামলো ভদ্র। ফাজিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। কিছুই বোধগম্য হচ্ছে না তার। ভদ্র ফের বলতে শুরু করলো, তুমি সেদিন জানতে চেয়েছিলে না আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি কিনা। আজ সত্যি বলবো, হ্যাঁ লুকিয়েছি, অনেক বড় সত্যি লুকিয়েছি। তোমাকে ভালোবেসে বিয়ে করার সত্যিটা লুকিয়েছি আমি। আমাকে কোনো জোর করা হয়নি বলতে গেলে। আমি তোমার কথা বাসায় জানিয়েছিলাম, তাই তারা তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। আমি সেসব তোমাকে জানতে দিইনি, কারণ তোমায় ভালোবেসে বিয়ে করার শখটা আমি আগে থেকেই জানতাম। তাই তোমাকে এভাবে বিয়ে করাটা আমার কাছে এক প্রকার বাজির মতো ছিল। ভদ্র থামতেই ফাজিয়া জিজ্ঞেস করে উঠল, আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন আপনি?
তোমার একটা ডায়েরি হারিয়ে গিয়েছিল না? হ্যাঁ, সেটা আপনি কি করে জানলেন? ওই ডায়েরিটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, কৌতূহল নিয়ে সম্পূর্ণটা পড়ে শেষও করেছিলাম। প্রতিটা পৃষ্ঠায় তোমার পাগলামোগুলো লেখা ছিল, দেখেই প্রেমে পড়ে গেছিলাম তোমার। কষ্ট করে খুঁজতেও হয়নি তোমায় আর। ডায়েরিটাতে সবই লেখা ছিল, তোমার নাম, ঠিকানা, সব। ভালোবাসলে এমন করলেন কেন জানি না, বিশ্বাস করো, শুধু মনে হয়েছিল তোমায় পেতে হবে যে কোনো উপায়ে। এসব প্রেম করা আমার দ্বারা হতো না, তাই এইভাবে বিয়েটা করতে হলো। তাহলে সেটা ভালোবাসা ছিল না, একপাক্ষিক পছন্দ ছিল শুধুই। ভালোবাসলে ভালোবাসার মানুষের ছোট ছোট শখগুলো মূল্যায়ন দিতে হয়, জানেন তো সেটা? না, জানতাম না, আর না জানতে চাই। শুধু চাই তোমার মনে জায়গা পেতে। তুমি আমায় ভালোবেসে শুধরে নিও, শিখিয়ে দিও সব প্লিজ, আর রাগ করে থেকো না। আজকে এই সব কিছুই তোমার জন্য। শেষবারের মতো একটা সুযোগ দাও আমায়। ফাজিহার মন গলেছে কিনা তা বোঝা যাচ্ছে না ঠিক করে, হয়তো মনে অভিমান এখনো রয়ে গেছে কিছুটা। তাও এত মানুষের সামনে ভদ্রের অসম্মান করতে চায় না সে, তাই হাত বাড়িয়ে দিল ভদ্রের দিকে। ভদ্র খুশি হয়ে গেল তাতে, যত্ন করে রিংটা পরিয়ে দিল ফাজিহার হাতে। সাথে সাথে চারদিক থেকে হাততালির শব্দ বেজে উঠল এবং চারদিকে আলো জ্বলে উঠল সাথে। ভদ্র উঠে দাঁড়িয়ে ফাজিহার হাতটা মুঠোয় নিল। ফাজিহা চারদিকে তাকাতেই ভদ্রের সাথে আসা মেয়েটাকে দেখে ফাজিহার ফোনের লোকটাকে বলা কথাগুলো মনে পড়ে গেল। সাথে সাথে ভদ্রের হাতটা ছাড়িয়ে নিল সে। ভদ্র অবাক হয়ে তাকাতেই ফাজিহা শক্ত গলায় জিজ্ঞেস করলো, আমায় ফোন করেছিল কে? শুভ। সব প্ল্যান ওরই ছিল? ইয়েস ভাবি। হাদারামটা তো কিছুই বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। এগিয়ে এসে শুভ কথাটা বলল। ফাজিহার রাগ উঠল ভীষণ। সে ভদ্রের কলার চেপে ধরে বলে উঠল, কাছে ঘেঁষতে দিই না আমি? এইসব বলে বেড়ান আপনি? সেজন্যই অন্য মেয়েকে নিয়ে রুমে যাওয়ার কথাও উঠে এলো। বিশ্বাস করো, আমি শুভকে মানা করেছিলাম এটা বলতে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবেন না আপনি। আপনি না বললে শুভ ভাই কি আকাশ থেকে জেনেছে আমি আপনাকে কাছে ঘেঁষতে দিই কি না? জেনেছে বলেই তো অন্য মেয়েকে টানতে পেরেছে। কাছে ঘেঁষতে না পারায় এত বিরহ আপনার? ছি ফাজিহা, আমি সত্যি সত্যি মিথ্যা কিছুই জানতে চাই না আমি। থাকুন আপনি ওই মেয়েকে নিয়ে। ভদ্রকে আর কিছু বলতে না দিয়েই এত আয়োজনকে উপেক্ষা করে ফাজিহা ব্যাগ উঠিয়ে হনহন করে বেরিয়ে গেল। রাগে সারা শরীর জ্বলছে তার। কিভাবে এত বড় মিথ্যা বলতে পারলো ওকে? এই একটা কথার জন্য ফাজিহা কত কষ্ট পেয়েছে, কত কান্না করেছে। ভদ্রকে এর মাসুল গুনতেই হবে। ফাজিহা ঠিকই টের পাবে অন্য মেয়ের সাথে কথা বলার কি সাজা। ফাজিহা চলে যেতেই ভদ্র কটমট করে তাকালো শুভর দিকে, যেন এক্ষুনি গিলে ফেলবে। শুভ অপরাধীর ন্যায় হেসে মাথা চুলকালো। এরপর ভদ্রও গেল ফাজিহার পিছু পিছু মান ভাঙাতে। রুবাইয়া এতক্ষণ নীরব দর্শক হয়ে সব দেখছিল। ভদ্র যেতেই শুভর কাছে এসে রেগে বলল, কি দরকার ছিল আপনার এমনটা করার? আপনার জন্য ওদের মাঝে সব ঠিক হতে গিয়েও হলো না। আসলে আমি ভেবেছিলাম একটু বাড়িয়ে বললে হয়তো। বাড়িয়ে বললে মানে? আর আপনার মনে এসব? বউ কাছে ঘেঁষতে না দিলে আপনি অন্য মেয়ে নিয়ে রুমে যাবেন? বুদ্ধিটা যেহেতু আপনার মাথা থেকে বেরিয়েছে, সেহেতু আপনার মাইন্ডও তেমন। ছি, আমি আপনাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। আর যোগাযোগ করবেন না আমার সাথে বলে রুবাইয়াও রাগ করে চলে গেল। শুভ বলল, মহাফ্যাসাদে। ভালো করতে গিয়ে দেখি সবাই চটে গেল। শেষে নিজের প্রেমিকাও ভুল বুঝল। শুভ বেরুতে একজন ওয়েটার দৌড় এসে বাধা দিয়ে বলল, স্যার আপনারা সবাই চলে যাচ্ছেন, তাহলে খাবারগুলো কি করব? সেগুলো তোমার মাথায় ঢালো ইডিয়েট। সবার রাগ ওয়েটারের উপর দেখিয়ে শুভ বেরিয়ে গেল রুবাইয়ার পিছু পিছু। সবাই রাগ করে থাকলেও এই একটা মেয়ের রাগ তাকে জ্বালিয়ে দিবে, তাই ছুটল রুবাইয়ার রাগ ভাঙাতে। বাড়ি আসার পর ফাজিহা সেই যে রুমের দরজা বন্ধ করেছে এখনো খোলেনি তা। ভদ্রের ভয় লাগলো ভীষণ। এই মেয়ের বিশ্বাস নেই, রাগ করে যদি কিছু করে বসে। না না, দেরি করলে চলবে না। ভদ্র শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জোরে ধাক্কাতে নিলেই দরজাটা খুলে গেল হুট করে। আচমকা টাল সামলাতে না পেরে নিচে পড়তে গিয়ে দরজার চৌকাঠ ধরে ফেলল ভদ্র। ঘরের ভেতরে তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ফাজিহা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে জর্জেটের ফিনফিনে সফেদ শাড়ি, যার ওপর দিয়ে স্পষ্ট দৃশ্যমান শরীরের ভাঁজ।
ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে ঘন কাজল, চুলগুলো খুলে দেয়া, সব মিলিয়ে মারাত্মক মোহনীয় লাগছে তাকে। একজন নারীকে এমন অবস্থায় দেখলে সাধারণভাবে যে কোনো পুরুষের ভেতরে ঘুমন্ত কামুক পুরুষ জেগে উঠবেই। সেটা যদি বিয়ে করা বউ হয় তাহলে তো কথাই নেই। এটাই তো প্রকৃতির অবধারিত নিয়ম। ভদ্রের সাথেও তেমনটাই ঘটল। কেমন ঘোরের মাঝে চলে গেল সে। ফাজিহা দেখল সেটা, ভদ্রের দিকে তাকিয়ে মুচকে হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভদ্র ভুলে গেল কিছুক্ষণ আগের সকল ঘটনা। ফাজিহার পিছনে পিছনে সেও ঢুকলো ঘরের ভেতরে। দরজাটা লাগানোর বোধটাও কাজ করলো না তার। আস্তে আস্তে গিয়ে ফাজিহার পেছনে দাঁড়িয়ে আয়নায় দেখলো দুজনকে। ভদ্রের আবেগ আরেক ধাপ বাড়িয়ে দিতে ফাজিয়া লাজুক হেসে ফিরে তাকালো ভদ্রের দিকে। ভদ্রের পায়ের আঙ্গুলে ভর করে গলা জড়িয়ে ধরল তার। মোহনীয় কণ্ঠে বলে উঠল, ঘরে এমন একটা বউ রেখে বাইরে যাওয়ার কথা কেউ ভাবে? ফাজিহার এমন আচরণে ভদ্রের এতক্ষণে ধরে রাখা শেষ সংযমটুকুও ভেঙে গেল নিমিষেই। হাতগুলো পেঁচিয়ে ধরল ফাজিহার ধনুকের ন্যায় লতানো কোমর। ফাজিহাকে টেনে মাঝের শেষ দূরত্বটুকু ঘুচিয়ে ফেলল শেষে। ধক করে উঠল ফাজিহার হৃদয়। অস্বাভাবিকভাবে ওঠানামা করছে দুজনের হৃৎপিণ্ড। ভদ্র কপাল ঠেকালো ফাজিহার কপালে সাথে। অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, আই এম গোয়িং কন্ট্রোললেস বউজান। আমি জানি এসব কিছুর পেছনে তোমার কোনো ফন্দি আছে, বাট আই এম সরি। কথাটা বলেই হুট করে এক কাণ্ড করে বসলো ভদ্র। ফাজিহার থওয়া হয়ে গেল। কি হচ্ছে সেটা বোধগম্য হতেই ক্রোধ বাড়ল ফাজিহার। চেষ্টা করলো ছাড়া পাওয়ার জন্য। অসংখ্য কিল ঘুষি বসালো ভদ্রের বুকে, অথচ ভদ্র ছাড়ার বদলে আরো শক্ত করে ফাজিহার কোমর চেপে ধরল। একসময় ফাজিহাও শান্ত হয়ে পড়ল। ধীরে ধীরে গভীর হতে থাকলো ভদ্রের স্পর্শ। তক্ষুনি হুঁশে ফিরল ফাজিহা। মনে পড়ল পরিকল্পনা, বাইরে হচ্ছে সব, তাই সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল ভদ্রকে। তারপর বেশ রসিয়ে রসিয়ে বলল, এখন কেন? বাহিরে তো বেশ মেয়ে নিয়ে ফুর্তি করার বুদ্ধিতেও সায় দেন, তাহলে আমার কাছে কি? সেটা তো কাছে আসলেই বোঝাতে পারবো। একদম না। কেমন লাগছে এখন? খুব জানি ভেতরে ভেতরে কেমন ছটফট করছেন। দেখে শান্তি লাগছে বেশ। বউ রেখে বাইরে যাওয়ার ফন্দির ফল টের পাবেন এখন। ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছ। এখন তো আর না বলে লাভ হবে না বউজান। কুটিল হেসে কথাটা বলে ফের এগুলো ভদ্র। ফাজিহা মনে ভয়ে হানা দিল কিছুটা, তবে প্রকাশ করল না তা। পিছিয়ে গেল কয়েক কদম, শাসিয়ে বলে উঠল, কাছে ঘেঁষলে জানে মেরে দিব একদম। কাছে তো প্রথম তুমিই ঘেঁষেছিলে। আটকানো আর সাধ্য নেই বউজান। ফাজিহা কি করবে বুঝে উঠল না। ভয়ে ঢোক গিলল কয়েকবার। এদিক ওদিক তাকালো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু সহায় হলো না ভাগ্য। তার আগেই নিজেকে শূন্যে ভাসমান অবস্থায় আবিষ্কার করল ফাজিহা।